ওকে, সো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আহ, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমি আদিত্য শঙ্কর চট্টোপাধ্যায়। পেপার স্টাডি পেপার ওয়ান উইথ আদিত্য, এই ইউটিউব চ্যানেলটা আমি আজকে তৈরি করেছি। এবং এই চ্যানেলটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ইউজিসি নেট পরীক্ষায় যে পেপার ওয়ান থাকে, অর্থাৎ যেটা জেনারেল পেপার থাকে, সেই সমস্ত বিষয়, যে সমস্ত কনসেপ্ট আমাদের পড়তে হয়, যেগুলো হয়তো আমরা যে সাবজেক্ট নিয়ে ব্যাচেলার্স বা মাস্টার্স করেছি তার সাথে হয়তো ডিরেক্টলি লিঙ্কড নয়, যে কারণে অনেকের জন্য এই বিষয়টা একটা বাড়তি চাপের মতো হয়ে যায়। অন্তত আমার নিজের ক্ষেত্রে তো একটা সময় ছিলই। তো ব সেই সমস্ত কনসেপ্টকে বুঝে পড়াটা অত্যন্ত জরুরি, এবং সেটার জন্যই আমি এই চ্যানেলটা তৈরি করেছি, যাতে যেখানে আমি বাংলা ভাষায় এই সমস্ত জটিল কনসেপ্টগুলোকে অত্যন্ত সহজভাবে বলবার চেষ্টা করব, এবং সেগুলোকে ভিডিও করে আমি এই চ্যানেলে আপলোড করব। তো এই চ্যানেলটা খোলার একটা প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে বাংলা ভাষা, যেটা আমার মাতৃভাষা, তাতে পড়ানো। কেননা এই সমস্ত বিষয়ের উপর হিন্দি বা ইংরেজিতে অনেক চ্যানেল আছে। সেটা কিছু ব্যক্তিগত চ্যানেলও থাকতে পারে, কিছু খুব নামি কোচিং চ্যানেলও থাকতে পারে। কিন্তু বাংলাতে, প্রপার বাংলাতে এরকম কোচিং চ্যানেলের সংখ্যাটা অনেকটাই কম। তো সেই উদ্দেশ্যেই আমার এই নতুন ভেঞ্চারটা শুরু হলো। তো আমি হলাম আদিত্য শঙ্কর চট্টোপাধ্যায়। আমি ২০২৪, অর্থাৎ আগের বছর, ইতিহাসে মাস্টার্স কমপ্লিট করেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা থেকে। এবং আমি আহ, জুন ২০২৩, ডিসেম্বর ২০২৩ এবং জুন ২০২৪ আমি নেট কোয়ালিফাই করেছি। এবং এই তিনবার নেট কোয়ালিফাই করার সময় থেকে যে আমি একটা প্রশ্নের যে পরিবর্তনটা দেখতে পেয়েছি, এবং যে ধরনের প্রশ্নগুলো আসে এবং পিওয়াই কিউ যেগুলো আছে সেগুলো থেকে যে আইডিয়া আমি লাভ করেছি, সেইগুলোর ভিত্তিতে আমি ভিডিওগুলো করব। এবং এই সমস্ত পিওয়াই কিউ নিয়েও একটু চর্চা হবে ভিডিওগুলোতে। এবং সেইভাবে তৈরি ভিডিওগুলো দেখলে এবং সেখান থেকে প্রিপারেশন নিলে কিন্তু যারা এই ভিডিওগুলো দেখবে তারা অনেকটাই আপডেটেড থাকবে। আসুন দেখে নেওয়া যাক যে কি বিষয় নিয়ে আমাদের প্রশ্ন আসে। 10খানা টপিক, প্রত্যেকটা টপিক থেকে 5টা করে প্রশ্ন। এবং প্রতিটা প্রশ্নের জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে 2, এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। তো সবার আগে এটা বলে দিই যে কখনোই তোমরা যাতে কিন্তু নেটের কোশ্চেন কঠিন লাগছে বলে ছেড়ে আসবে না, কারণ ছেড়ে আসলে কিন্তু তোমারই ক্ষতি। যদি কিছু একটা উত্তর একটা টিক মার্ক দিয়ে দাও, তাতে যদি সেটা আন্দাজে ঠিক হয়ে যায় তাহলে তো 2 নাম্বার হবেই। আর যদি সেটা নাও হয় তাহলে তো কি কোনো ক্ষতি তো নেই, এখানে হারানোর কিছু নেই। 10টা টপিক আছে। ডেটা ইন্টারপ্রিটেশন, যাতে আমরা যেখানে একটা ডেটা দেওয়া থাকবে এবং সেখান থেকে কিছু অ্যারিথমেটিক্যাল প্রবলেম থাকবে, সেগুলো সলভ করতে হবে। ইউজুয়ালি একটু লেন্দি হয়। 5টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন হয়তো খুব লেন্দি হবে, বাকি 3টে আরামসে হয়তো তোমাকে অঙ্ক না কষে উত্তর বেরিয়ে যাবে, মুখে মুখে হিসেব করলে উত্তর বেরিয়ে যাবে, এমনই প্রশ্ন দেওয়া থাকে। তবে আগে খুব জটিল সংখ্যা দেওয়া থাকতো। তো আমি এটাও বলে রাখছি, কারো কোনো সেটা হয়তো জটিল সংখ্যা পড়তেই পারে না, মানে দেবে না এমনটা এমন গ্যারান্টি আমি দিচ্ছি না। তো সেইভাবে তোমরা পিওয়াই কিউ দেখে এটা প্রিপারেশন নেবে। এবং যদি মনে হয় যে তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে একটু প্রবলেম হবে, খুব লেন্দি যোগ করতে গেলে ভুল হয়ে যায়, তাহলে আমি বলবো যে ডেটা ইন্টারপ্রিটেশনের উপর একটু জোর দাও। যদি একটু ইমপ্রুভ করার চেষ্টা করো, যদি ইমপ্রুভ না হয় তাহলে আমি বলবো যে বাকি টপিকেও ফোকাস করলে তাতে কোনো ক্ষতি হবে না। টিচিং অ্যাপটিটিউড, যেখানে আর কি টিচিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে এবং বিভিন্ন লার্নিংয়ের প্রকারভেদ সম্পর্কে আমাদের পড়তে হয়। সেম অ্যাজ রিসার্চ অ্যাপটিটিউড, যেখানে আমাদের গবেষণার বিভিন্ন সুলুক সন্ধান, গবেষণার যে প্রক্রিয়া, গবেষণার পদ্ধতি, সেই সমস্ত বিষয় পড়তে হয়। বিভিন্ন প্রকার গবেষণা সম্পর্কে জানতে হয় এবং কীভাবে একটা হাইপোথিসিস তৈরি হয়, এই সমস্ত বিষয় আমরা পড়ি। কমিউনিকেশন এরপর আছে, যেখানে বিভিন্ন প্রকার কমিউনিকেশনের প্রকারভেদ, মাস কমিউনিকেশন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কমিউনিকেশনে কী কী পরিবর্তন এসছে, এই সমস্ত বিষয় আমাদের পড়তে হয়। এরপর আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো স্কোরিং সেকশন, ম্যাথস অ্যান্ড রিজনিং এবং লজিক্যাল রিজনিং। ম্যাথস এবং রিজনিংয়ের ক্ষেত্রে খুব জটিল অঙ্ক কখনোই নেট পরীক্ষায় আসে না। অঙ্কগুলো দেখে হয়তো একটু ঘাবড়ে যাওয়ার মতো থাকতে পারে, যারা নতুন স্টুডেন্ট তারা একটু ঘাবড়ে যেতে পারে, আমিও অবশ্যই যেতাম। অঙ্কে অঙ্কটা সবারই ভয়, তাই না? কেই বা অঙ্ককে ভয় করে না। যারা অঙ্কে অনার্স পড়ে তারা হয়তো একসময় অঙ্ককে ভয় করতো। তো যাই হোক, তো অঙ্কগুলো কিন্তু একদমই, অঙ্ক বা রিজনিং একটা পার্টিকুলার ফর্মুলা থাকে সবকিছুর ভিতরে। সেই ফর্মুলা যদি একবার কেউ জেনে থাকে, তো একদম আরামসে উত্তর বেরিয়ে যাবে। লজিক্যাল রিজনিং মূলত সিলজিজম নিয়ে আমাদের পড়তে হয়, এবং এই বিষয়টা কিন্তু আমাদের ভালো করে বোঝাটা খুব জরুরি, কারণ এখানে খুব কোর কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। তো যদি সেইটা আমাদের সম্পূর্ণ আয়ত্ত থাকে তাহলে কিন্তু আমাদের উত্তর বুঝতে বা উত্তর করতে কোনো ভুল হবে না। ইনফরমেশন এবং কম্পিউটার টেকনোলজি হচ্ছে আইসিটি, এখানে বিভিন্ন টেকনিক্যাল বিষয়, কম্পিউটারের বিষয়, ইন্টারনেট,
এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে এবং তার পাশাপাশি অনলাইন লার্নিং সম্পর্কেও অনেক কিছু আসে। যেখান থেকে প্রশ্ন তোমরা টিচিং বা রিসার্চ অ্যাপটিটিউডেও পাবে। পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, যেখানে মূলত ইভিএস থেকে বিভিন্ন পার্ট সম্বন্ধে এনভায়রনমেন্টাল পলিউশন, বিভিন্ন এনভায়রনমেন্টাল প্ল্যান কিংবা এই সমস্ত পলিউশনের সাথে লড়বার জন্য সেগুলো সম্পর্কে আমাদের পড়ানো হয়। হায়ার এডুকেশন, যেখানে আমরা হায়ার এডুকেশন সেটা প্রাচীন ভারতে হায়ার এডুকেশন বা সেই ধরনের কী রকম কী শিক্ষা ব্যবস্থা ছিল এবং পরবর্তীকালে বা ব্রিটিশ আমলে তারা অর্থাৎ কলোনিয়াল পিরিয়ডে হায়ার এডুকেশনে কী, কী স্টেপ নেওয়া হয় এবং সর্বোপরি আ পোস্ট অ্যা কলোনিয়াল টাইম অর্থাৎ স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে কিভাবে বা হায়ার এডুকেশন ব্যাপারটা বিভিন্ন সরকার দেখেছে, কি, কি কমিশন তৈরি হয়েছে, তার কি, কি উদ্দেশ্য ছিল সেগুলো আমাদের পড়তে হবে এবং তার সাথে অত্যন্ত ভাইটাল টপিক হচ্ছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০। এইটা আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে হায়ার এডুকেশনের জন্য। এবং সবার শেষে আছে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, যেখানে টোটাল ৫ খানা প্রশ্ন আসে। একটা প্যাসেজ দেবে মোটামুটি ২-৩ স্ট্যানজার একটা প্যাসেজ দেবে। সেখান থেকে ৫ টা খুবই সোজা প্রশ্ন আসবে। তুমি একবার ভালো করে কেউ যদি ভালো করে পড়ে তাহলে আরামসেই সেখান থেকে ৫ টা প্রশ্নের উত্তর চলে আসবে এবং এই নিয়ে তৈরি হবে আমাদের পেপার 1। এবার পেপার 1 এর যে স্কোরিং টপিক যেগুলো সেগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে, যে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, ম্যাথ অ্যান্ড রিজনিং, আইসিটি, রিডিং কম্প্রিহেনশন এবং ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশনটা আমি লাস্টে এই কারণেই রাখলাম, কারণ অনেকের কাছে হয়তো এটা স্কোরিং নাও হতে পারে। অনেকে হয়তো হিসাব করতে গিয়ে সময় নষ্ট করতে পারে। তাই জন্য আমি বলব যে কখনোই কিন্তু হিসাব করার পিছনে সময় নষ্ট করবে না। ডিআই শুরুতে থাকবে। যদি দেখো ডিআই এর অঙ্ক হচ্ছে না, উত্তর মিলছে না, যোগ করতে ভুল হচ্ছে, বুঝতে পারছো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো ছেড়ে দেবে। কারণ ডিআই এর প্রশ্ন কিন্তু তোমার প্রশ্নপত্রের একদম শুরুতে থাকবে এবং এতে অনেক সময়তেই প্রচুর স্টুডেন্টরা এতে কিন্তু সময় নষ্ট করে ফেলে। অজান্তেই কি করে ৫ টা প্রশ্ন করতে গিয়ে ৩৫ মিনিট চলে যাবে, তখন সেটা কিন্তু পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে। তাই জন্য কখনোই ডিআই এর অঙ্ক আটকে গেলে তোমরা সেটা নিয়ে সময় নষ্ট করবে না। বাকি যে টপিকগুলো আছে সেগুলো ভালো করে প্রিপারেশন নাও, যাতে তাতে ৫ টার মধ্যে ৫ টাই ঠিক হয়ে যায়। ট্রিকি টপিক হচ্ছে লজিক্যাল রিজনিং। তার কারণ লজিক্যাল রিজনিং এ কিন্তু লজিকের যে কাজ ক যে খেলাটা সেটা বোঝা খুব জরুরি। এবং সিলোজিজম কিভাবে গড়ে ওঠে এবং তার যে কনসেপ্ট গুলো আছে সেগুলো ক্লিয়ার হওয়া প্রয়োজন এবং কিভাবে অ্যারিস্টটলিয়ান সিলোজিজম কিভাবে ইন্ডিয়ান সিলোজিজমের থেকে আলাদা, তাদের মধ্যে মিলই বা কি আছে, তার বিভিন্ন প্রকারগুলো কি সেগুলো আমাদের জানতে হবে। তো সেইটার জন্য এটা একটু ট্রিকি টপিক। এইটা ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু এটাও যথেষ্ট সোজা। ডিফিকাল্ট টপিক বলতে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট এবং হায়ার এডুকেশন অপেক্ষাকৃত ডিফিকাল্ট টপিক। কারণ এখান থেকে প্রচন্ড ইন-ডেপথ প্রশ্ন আসে এবং এগুলো অনেকটা আমাদের সায়েন্সের জীবন বিজ্ঞানের মতো। কেন আমি এটা বলছি? কারণ আমি নিজে তো আর্টসের স্টুডেন্ট। তো ক্লাস 10 এ পড়ে আমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এই ৩ টে বিষয়কে বিদায় জানিয়ে দিয়েছিলাম। আ তো ফিজিক্যাল সায়েন্স ছিল কনসেপচুয়াল। তাতে প্রচুর নাম্বার উঠতো, বুঝতে সুবিধে হতো। কিন্তু লাইফ সায়েন্স বুঝে গেলে কোনো সমস্যা হতো না। কিন্তু লাইফ সায়েন্স কিন্তু মুখস্থ। মুখস্থ না করতে পারলে লাইফ সায়েন্স এ খুব সমস্যা আছে। এখানেও কিন্তু সেই মুখস্থ বিদ্যাটা প্রচন্ড আছে। সেইটা তোমাকে ঝালাতে হয়। তো এবং এটা কাইন্ড অফ অ্যান ওপেন বুক। ইদানিং কিন্তু প্রচন্ড ডিটেইলস এ ইন ডেপথ প্রশ্ন আসছে এখান থেকে। তো সেইজন্য এখান থেকে তুমি যতটা আ মানে তথ্য তুমি ইনটেক্ট করতে পারবে, মনে রাখতে পারবে, সেটাই আমার মনে হয় কাজে দেবে। বেশি ডিটেইলস এ হয়তো যাওয়া পসিবল না। কারণ এইটা খুব ডিটেইলস এ পড়তে গেলে বাকি সাবজেক্টে হয়তো সময় কম পড়ে যেতে পারে। তাতে কিন্তু আখেরে তোমারই ক্ষতি। সেই কারণে এটা একটা ডিফিকাল্ট টপিক এর তালিকায় আমি ফেলছি। কিন্তু হ্যাঁ, এখান থেকে যদি সোজা প্রশ্ন আসে এবং সেটা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু খুব খারাপ ব্যাপার। তাই জন্য যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়বো তাতে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখা উচিত এবং সেখান থেকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিলেই আর কোনো অসুবিধা হবে না। তো সেফ স্কোর এবং স্ট্র্যাটেজি। তো অবশ্যই ৫০ টা প্রশ্নের মধ্যে ৩৭ থেকে ৪০ টা ঠিক উত্তর দিতে হবে যদি তোমরা জিআরএফ কোয়ালিফাই করতে চাও তো। কারণ এই কটা ৪০ অর্থাৎ ৮০ টা অর্থাৎ তোমার স্কোর যদি ৭০ থেকে ৮০ পেপার 1 এ থাকে, সেটা কিন্তু একটা হিউজ কনফিডেন্স যোগায় আ জিআরএফ পেতে। পরবর্তী পেপার 2 তে কি থাকবে সেটা তুমি নিজে ভালো জানো। সেটা সাবজেক্ট ওয়াইজ সে জানে। সাবজেক্টের উপর কার দক্ষতা কিরকম। অর্থাৎ মানে কে কত মুখস্থ করতে পারে সেটা নিয়ে আলাদা করে কিছু বলছি না। সবাই জানে যে পেপার 1 এ কি হয়। সেগুলো পেপার নেটে কি ধরনের প্রশ্ন আসে, তো সেটা তার উপর ডিপেন্ড করছে। কিন্তু বা বাকিগুলো আ সেটা তোমরা বুঝবে। কিন্তু পেপার 1 এ কিন্তু ৩৭ থেকে ৪০ টা প্রশ্ন ঠিক করলে কিন্তু আর অন্তত পেপার 1 এর জন্য আমার কোনো কিছু আটকে গেল, মানে এলএস টা আটকে গেল বা জেআরএফ টা আটকে গেল, এরকমটা আ ভাবার কোনো পরিসর আসবে না। তো সেই জন্য প্রপার স্ট্র্যাটেজি করে পড়াটা অত্যন্ত জরুরি। তো
তো স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেটা বললাম যে এই টপিক ওয়াইজ ডিভিশন করা এবং সেগুলো অনুযায়ী পড়া এবং সর্বোপরি সবার শেষে পিওয়াইকিউ প্র্যাকটিসিংটা অত্যন্ত জরুরি। যে যত ভালো পিওয়াইকিউ প্রস্তুত করবে তত তার কনফিডেন্স কিন্তু পরীক্ষার হলে খুব বাড়বে। কারণ অবশ্যই পিওয়াইকিউ এর সাথে হুবহু এক প্রশ্ন হয়তো আসবে এমনটা আশা করাটা বোকামো। কিন্তু সেখান থেকে কিন্তু অনেক মিল থাকতে পারে। হয়তো একটা ৫ বছর পুরনো একটা কোয়েশ্চেন দেখে গেলে হঠাৎ চোখের সামনে কোয়েশ্চেনটা ভেসে এলো, তখন মনে পড়বে, আরে ৫ বছর আগে তো এই কোয়েশ্চেনটাই দিয়েছিল, এটাকে একটু জটিল করে দিয়েছে। অথচ দেখে মনে হচ্ছে কত কঠিন প্রশ্ন। অ্যাকচুয়ালি এইভাবেই প্রশ্ন সেট করা হয়। প্রশ্নটা তো সোজা, উত্তরটাও আমাদের জানা, হয়তো যেভাবে প্রেজেন্ট করছে সেটা হয়তো কঠিন। তো এইভাবে পড়লে আশা করছি পেপার 1 কারোর কাছে আর বোঝা স্বরূপ হবে না। অনেকে আমারও একটা সময় সমস্যা হতো পেপার 1 নিয়ে। এখন অন্তত পেপার 1 নিয়ে অন্তত কোনো সমস্যা হয় না। তো পেপার 1 কারোর বোঝা হবে না। বরঞ্চ পেপার 1 কে সঠিকভাবে বোঝার জন্য এই চ্যানেলটা আমি তৈরি করেছি এবং আ সমস্ত ভিউয়ার্স যারা ভিডিওটা দেখলে সবাইকে বলব একটু লাইক, কমেন্ট করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং অবশ্যই বাকি ভিডিওগুলো ফলো করতে। আশা করছি আ সেই ভিডিওগুলো তোমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।